ইংলিশ গ্রামার কি তোমার কাছে কঠিন মনে হয়? আজকের এই ভিডিওতে আমরা 5 মিনিটের মধ্যে ইংলিশ সেন্টেন্স বানানো শিখব। একদম বিগিনার হোক কোনো সমস্যা নেই, কারণ আমরা বিগিনারদের নিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ সুলনা। আজকের এই ভিডিওতে আলোচনা করব ইংলিশ গ্রামার এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসিক স্ট্রাকচার, সেন্টেন্স। প্রথমে জানতে হবে সেন্টেন্স কাকে বলে। যখন আমরা পূর্ণাঙ্গ কথা বলি তখন তাকে সেন্টেন্স বলে। উদাহরণে বলা যায়, আমি ভাত খাই, আই ইট রাইস। আমি বই পড়ি, আই রিড বুকস। আমরা লেখে দেখতে পারি, 1 নাম্বার, আমি ভাত খাই, ভাত খাই। তাহলে ইংলিশটা হচ্ছে আই ইট রাইস। এখানে আমি, আই, খাই হচ্ছে ইট, ভাত হচ্ছে রাইস। আমি ভাত খাই। একইভাবে আমি বই পড়ি, আমি বই পড়ি। এটাকে যদি ইংলিশে লিখি তাহলে ইংলিশটা হবে আই, পড়া ইংলিশ হচ্ছে রিড, বই ইংলিশ হচ্ছে বুক। এক যুক্ত হবে, একাধিক বই হতে পারে। আমি তো শুধু একটা বই পড়ি না, অনেক বই পড়ি, তার জন্য এটা হচ্ছে বুকস। আমি বই পড়ি, আই রিড বুকস। তাহলে এখানে আমাদের বুঝতে হবে এই বাক্যটা যে গঠন হলো, আই, আমি, আই, ভাত রাইস হওয়ার কথা ছিল, কিন্তু রাইস না, এখানে হলো ইট, খাই। এখানে ইট হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হচ্ছে রাইস। তাহলে এটা কেন হলো? এটা একটা স্ট্রাকচার রয়েছে, ইংলিশের একটা গঠন রয়েছে। গঠনটা হচ্ছে এরকম: প্রথমে সাবজেক্ট, তবে প্লাস ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব বসে, প্লাস অবজেক্ট। তাহলে প্রথম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে সাবজেক্টটা আসলে কি। সাবজেক্টটা সম্পর্কে আমাদের প্রথমত ধারণা লাভ করতে হবে। একটা বাক্যে যে কাজ করে, একটি বাক্যে বা একটি সেন্টেন্সে যে কাজ করে, সে হচ্ছে সাবজেক্ট। যেমন এই বাক্যগুলোতে যদি আমরা লক্ষ্য করি, আমি ভাত খাই, তাই খাওয়ার কাজটা কি করে? আমি করি। আমিটা হচ্ছে সাবজেক্ট। আবার বই পড়ার কাজটা আমি করি, আমিটা সাবজেক্ট। আবার বলতে পারি হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। তাহলে স্কুল যাওয়ার কাজটা কে করে? যাওয়ার কাজটা করতেছে সে, সেটা হচ্ছে সাবজেক্ট। বুঝতে পারছি? তাহলে আমাদের এরপরে যেটা বুঝতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভার্ব। সাবজেক্ট কি কি হতে পারে? আমরা কয়েকটা বিষয় দেখি শুধু প্রাথমিক পর্যায়ে। আই, উই, ইউ, হি, সি, দে, ইট। আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, হি মানে সে, সি মানে সে। তবে হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হয়, সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয়। দে মানে তারা, ইট মানে এটা। এগুলোকে আবার প্রনাউন বলে, এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখবো। এরপরে ভার্ব। ভার্ব হচ্ছে যে কাজটা হয়, কাজ করাকেই ভার্ব বোঝায়। আর যে ওয়ার্ডটা দ্বারা কাজ করা বোঝাবে সেটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা এখানে বলতে পারি, যেমন ইট, ইট মানে খাওয়া, খাওয়া একটা কাজ। তারা বলতে পারি রিড, রিড মানে পড়া, পড়াটা একটা কাজ। ওই যে কিছুক্ষণ আগে বলা হলো হি গোস টু স্কুল, গোজ অর্থাৎ গো, এই গোটা হচ্ছে, এটা কাজ বোঝায়, যাওয়া। তার মানে এটা হচ্ছে একটা ভার্ব। এরপরে আমাদের বুঝতে হবে অবজেক্ট। অবজেক্ট আসলে কি? যার উপর কাজটা সংঘটিত হয়, যার উপর কাজটা সংঘটিত হয় সেটা হচ্ছে অবজেক্ট। আমরা বলতে পারি, যেমন এখানে কি দেওয়া আছে, আই ইট রাইস, আমি ভাত খাই। এই যে ভাতের উপর কাজটা সংঘটিত হচ্ছে, কি খাই? ভাত খাই। ভাতটা না হলে খাওয়ার কাজটা হতো না। যেহেতু এই কাজটা সংঘটিত হচ্ছে রাইসের উপর, তার জন্য এই রাইসটা হচ্ছে অবজেক্ট। এখানে আই রিড বুক, আমি বই পড়ি। তাহলে এখানে রিড যে কাজটা সংঘটিত হচ্ছে কার উপর হচ্ছে? বুকস এর উপর। যদি বুকস না থাকতো তাহলে পড়ার কাজটা সম্পূর্ণ হতো না। তার জন্য এই বুকসটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এটা বুঝতে পারলাম। এখানে যদি আমরা এক্সাম্পল দেখি, আরো যদি বলা হয় আমরা স্কুলে যাই, আমরা স্কুল বলতে বিদ্যালয়, বিদ্যালয়ে যাই। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করি, আমরা, উই, যাই, গো,
বিদ্যালয়ে, বিদ্যালয়ে, এই যে বিদ্যালয়ের সাথে একার আছে, এই মূল ওয়ার্ডের সাথে কোন বিভক্তি যুক্ত আছে মানে বুঝতে হবে ওখানে প্রিপোজিশন অ্যাড করতে হবে। তাহলে একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে যাচ্ছে আমরা, আর নির্দিষ্ট গন্তব্যস্থানে, এই জন্য আমাদের টু ব্যবহার করতে হবে। টু, বিদ্যালয় ইংলিশ হচ্ছে স্কুল, স্কুল। তাহলে উই গো টু স্কুল, আমরা বিদ্যালয়ে যাই। তাহলে আমরা লক্ষ্য করি এখানে উইটা হচ্ছে সাবজেক্ট, গোটা হচ্ছে ভার্ব। এখানে মূলত অবজেক্ট নেই, কাজটা কারো উপর সম্পূর্ণ হচ্ছে না। কারো উপর ঘটতেছে কি এই কাজটা? না। কে কি স্কুলে যায় বা কি বিদ্যালয়ে যায়? উত্তর নাই। কিন্তু কে যাই? আমরা। সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু এই বাক্যে অবজেক্ট আবার নাই। এই স্ট্রাকচারে আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, যদি সাবজেক্ট আকারে কখনো আমরা হি সি ইট পাই, হি সি ইট, টোটাল চারটা জিনিস। একটা হি, হি মানে সে, সি, সি মানে সে, হি ছেলের ক্ষেত্রে ব্যবহার হয়, সি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে ইট, ইট মানে এটা, এটা বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়। আর একটা হচ্ছে যে কোনো নাম, ওই নামটা দ্বারা যদি একজনকে বোঝায় বা একটি বস্তুকে বোঝায়, তাহলে ওই নামটার পরে আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করবো। সেটা হচ্ছে এক্সাম্পলে বলি, অর্থাৎ স্ট্রাকচারটা এরকম হবে, সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্টে থাকবে হি অথবা সি অথবা ইট অথবা একজনের নাম, একজনের নাম, প্লাস থাকবে ভার্ব। এই ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবে, এস অথবা ইএস যোগ হবে। তাহলে আমরা বলতে পারি এই বাক্যটা যদি বলি, সে ভাত খায়, সে ভাত খায়, তো এটাকে যদি আমরা ইংলিশ করি তাহলে হয়ে যাবে হি, তাহলে খাই ইংলিশটা হচ্ছে ইট, কিন্তু এখানে এই যে হি আছে, এটার জন্য ভার্বের সাথে এস যোগ হবে, ইটস রাইস, সে ভাত খায়। তাহলে বিষয়গুলো কিন্তু অত্যন্ত সহজ। তবে এই স্ট্রাকচারগুলো আমরা কিভাবে খুব সহজে করতে পারি তার কয়েকটা এক্সাম্পল দেখলে আমরা সহজে বুঝতে পারবো। আমরা এক্সাম্পলগুলো লক্ষ্য করি। আমাদের সাবজেক্ট ভার্বগুলো আমরা চিনতে পারি, তাহলে আমাদের কাছে কিন্তু খুবই সহজ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে বের করতে পারলেই। তবে একটা ট্যাকিক রয়েছে, আমরা ট্যাকিক অনুযায়ী যদি কাজ করি তাহলে খুব সহজে আমরা এটা করতে পারবো। সে বই পড়ে, তাহলে কোশ্চেনটা হচ্ছে কি, প্রথম শব্দটা ইংলিশ করব, তারপরে শেষেরটা, তারপরে মধ্যের অংশ। তাহলে এখানে যদি লক্ষ্য করি আমরা, তাহলে সে, সে ইংলিশ আমরা লিখতে পারি হি অথবা সি, মেয়েদেরকেও সে বলে, ছেলেদেরকেও সে বলে। তাহলে এখানে যেহেতু মেয়ে না ছেলে, তাই না, তাহলে আমরা হি অথবা সি যে কোনো দুটো একটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, আমরা সি ব্যবহার করলাম, সি, শেষের শব্দটা পড়ে, পড়ে ইংলিশ কি, রিড, এই যে রিড বসাই দিলাম। এই যে সি আছে, এর জন্য ভাবের সাথে এস বা ইয়াস যোগ করতে হবে, এখানেও এস যোগ করলাম, তাহলে সি রিডস, এরপরে মধ্যেরটা বই, বই ইংলিশ হচ্ছে বুকস, বুক থেকে এস যোগ করলো, একাধিক বই পড়তে পারে। আবার বলতে পারি তারা খেলা করে বা তারা মাঠে খেলা করে, তারা মাঠে খেলা করে বা ফুটবল খেলে, তারা মাঠে ফুটবল খেলে। তাহলে প্রথমে আমরা আমাদের টেকনিক অনুযায়ী যদি আমরা দেখি, প্রথম অংশ তারা, তারা ইংলিশ কি, দেই, দেই, তারপরে সেই শব্দ খেলে, খেলে ইংলিশ কি, প্লে, প্লে, দেই প্লে, তারা খেলে, কি খেলে, ফুটবল, তাহলে আমরা এখানে ফুটবল লিখে দেব, ফুটবল, তারা ফুটবল খেলে। তারপরে তার সঙ্গে বার, অর্থাৎ ডান থেকে আমরা বামে আসার চেষ্টা করবো, পর্যায়ক্রমে মাঠে, মাঠের মধ্যে খেলে, তাহলে নির্দিষ্ট একটা মাঠ, তাহলে নির্দিষ্ট কোনো শব্দকে যদি নির্দিষ্টকে বোঝানো হয়, কোনো নাউন বা প্রনাউনকে, তাহলে আমরা তার উপরে অবশ্যই দা ব্যবহার করবো। আর মাঠের মধ্যে যদি খেলাটা হয়, তার জন্য প্রিপোজিশন ইন ব্যবহার করবো, মাঠে একার আছে, তাহলে বুঝতে হবে এখানে যদি বিভক্তি আসে তাহলে প্রিপোজিশন ব্যবহার করতে হবে, ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড।
তাহলে দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তারা মাঠে ফুটবল খেলে। তাহলে এই টেকনিক অনুযায়ী আমরা যে কোনো বাক্য করতে পারি। রহিম বাজারে যায়। তাহলে আমাদের টেকনিক অনুযায়ী যদি আমরা কাজ করি, প্রথমে রহিম সাবজেক্ট, এটা বসে গেল রহিম। তারপরে শেষের শব্দ যাই, যার হচ্ছে গো। বলছিলাম হি সি ইট, আর যে নামটা দ্বারা একজনকে বোঝাবে বা একটা বস্তু বোঝাবে, রহিম দ্বারা কিন্তু একজনকে বোঝায়, তার জন্য এটার সাথে অ্যাজ বা ইয়াস, শেষে ভালো লাগবে ইয়াস যোগ হবে। তাহলে রহিম গোজ, কই যাই, বাজারে। বাজার এ বিভক্তি যুক্ত আছে, তাহলে প্রিপোজিশন হবে একটা নির্দিষ্ট ডেস্টিনেশন। তাহলে যেহেতু নির্দিষ্ট ডেস্টিনেশন রয়েছে, তার জন্য টু হবে। আর বাজারে, এই বাজারটা কিন্তু নির্দিষ্ট, ওই যে বাজারে যায় নিয়মিত ওই বাজারে সে যাচ্ছে, এটা বুঝাই। তাহলে যেহেতু নির্দিষ্ট বাজার বোঝাচ্ছে, তার জন্য দা হবে। দা মার্কেট, বাজার হচ্ছে মার্কেট। তাহলে আমরা যে কাজটা করলাম বা যেভাবে আমরা ইংলিশ করতেছি, যে প্রথম কথাটা বসাই দিচ্ছি, তারপরে শেষ শব্দ, তারপরে ডান থেকে বামে আসছি। রহিম বাজারে যায়, রহিম গোস টু দ্য মার্কেট। এভাবে আমরা যে কোনো বাক্যের ইংলিশ ট্রান্সলেশন করতে পারি খুব সহজে। এই একটা স্ট্রাকচারেই আমরা অনেকগুলো বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম কয়েকটি ভার্ব। মেইনলি আমরা জানতে পারলাম সেন্টেন্স, সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। পরবর্তী ভিডিওতে আমরা জানবো টেন্সের বেসিক কিছু বিষয়। সি ইন দ্য নেক্সট ভিডিও। ও হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।